ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার। আজকে আমরা যারা অর্থনীতি বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ো তাদের প্রথম বর্ষে গাণিতিক অর্থনীতি নামে একটি বিষয় আছে। সেই গাণিতিক অর্থনীতির একটি বিষয়ের মধ্যে থেকে আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টির নাম হলো প্রাথমিক স্থিতিয় বিশ্লেষণ, অর্থাৎ এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালিসিস। এই বিষয়টি আমি নিয়ে আলোচনা করব। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠদান শুরু করি। আর আজকে আলোচ্য বিষয় হলো আমাদের গাণিতিক অর্থনীতি। গাণিতিক অর্থনীতি, এটা যারা অর্থনীতিতে অনার্স পড়ো তাদের প্রথম বর্ষে গাণিতিক অর্থনীতির প্রথম বর্ষ। আমাদের অর্থনীতির তিনটা বিষয়তে কোনো কিছু বিশ্লেষণ করতে গেলে প্রথমে সাহিত্যের ভাষা অর্থাৎ সংজ্ঞাটাকে আমাদের বলা হয় সাহিত্যের ভাষায়, তারপর সেই বিষয়টাকে গণিতের ভাষা উপস্থাপন করা হয়, তারপর জ্যামিতিক। তাহলে সাহিত্যের ভাষা, গাণিতিক ভাষা এবং জ্যামিতিক তিনটা ভাষা যখন এক হয় তখন অর্থনীতির ওই বিষয়টা পরিপূর্ণতা লাভ করে। তাহলে আমরা এখন অর্থনীতি, এটা হলো গাণিতিক অর্থনীতি, মানে কি অর্থনীতির বিষয়গুলো গণিতের মাধ্যমে বোঝানোর প্রয়াস। তাহলে অধ্যায়ের নাম হলো কি, দেখো অধ্যায় তৃতীয়, আর বিষয়টি হলো প্রাথমিক স্থিতিয়। এটা একটা সোজা অধ্যায়। আমি তোমাদের একবারে স্থিতিয় বিশ্লেষণ অর্থাৎ ইংলিশে এটাকে বলা হয় এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালিসিস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অধ্যায়টার নাম হলো কি প্রাথমিক স্থিতিয় বিশ্লেষণ, ইংলিশে বলে এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালিসিস। তাহলে এখানে কি কি বিষয়গুলো আছে একটু খেয়াল করি। এখানে বিষয়গুলো বুঝতে গেলে আমাদের কতগুলো বেসিক ধারণা রাখতে হবে, তারপরে আমরা অঙ্কের ভিতরে যাব। তাহলে আজকে আমরা বেসিক আলোচনাটাই মূলত বেশি করব। 1 নম্বর, ভারসাম্য বলতে কি বুঝি। দেখো যে কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, ভারসাম্য কথাটার মানেটা কি, এটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে পরস্পর বিপরীতমুখী শক্তি বিভিন্ন ঘাত প্রতিঘাতে কোনো কারণে একবার এক হলে সেখান থেকে সরে না যাওয়ার প্রবণতাকে বলা হয় কি, ভারসাম্য। তাহলে আমি আবার রিপিট করছি যে অর্থনীতির ভাষায় ভারসাম্য বলতে কি বুঝি, যে পরস্পর বিপরীতমুখী শক্তি বিভিন্ন ঘাত প্রতিঘাতে পুনরায় যদি কোনো এক হয়, সে এক হয়ে যাওয়ার প্রবণতাকে বলা হয় কি, অর্থনীতির ভাষায় ভারসাম্য। এখন আসো এই ভারসাম্যর মধ্যে কি কি বিষয়গুলো আছে। একটা আছে চাহিদা অপেক্ষক, একটা আছে যোগান অপেক্ষক। তাহলে আমাদের এই ভারসাম্য বুঝতে গেলে আমাকে বুঝতে হবে চাহিদা অপেক্ষক। ডিমান্ড ফাংশন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, তা না হলে আমি এটাকে বলা হয় চাহিদা অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষক কী জিনিস, অন্যান্য অবস্থায় স্থির থাকলে দাম ও চাহিদার মধ্যকার নির্ভরশীল সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হবে তখন তাকে বলা হয় চাহিদা অপেক্ষক। আমি আবার রিপিট করছি যে অন্যান্য অবস্থায়, স্থির অবস্থায় দাম ও চাহিদার মধ্যকার নির্ভরশীল সম্পর্ক গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় চাহিদা অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষকের সিম্বল আমরা এরকম লিখি, ডি ইজ দ্য ফাংশন অফ এফ, অর্থাৎ চাহিদাটা দামের উপর নির্ভরশীল। এটা একটা চাহিদা অপেক্ষক। এরপর আসো যোগান অপেক্ষক। আমি একেবারে খাতা কলমে দেখো, অর্থনীতির বিষয়টাকে অনেকে কঠিন বলে, আমি সেটাকে সোজা করার প্রয়াস আমার এই অনলাইন ক্লাস আমাদের কলেজের মাধ্যমে, যাতে শিক্ষার্থী বন্ধুরা
অর্থনীতি বিষয়টাকে তারা খুব ইজি মনে করে। যোগান অপেক্ষক ঠিক একইভাবে অন্যান্য অবস্থায় স্থির থাকলে দাম ও যোগানের মধ্যকার নির্ভরশীল সম্পর্ক গাণিতিকভাবে প্রকাশ করলে তখন থেকে বলা হয় কি যোগান অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষক হলো দাম ও চাহিদার মধ্যে গাণিতিক সম্পর্ক, আর যোগান অপেক্ষক হলো দাম ও যোগানের মধ্যে গাণিতিক সম্পর্ক। তাহলে এটাও কিন্তু দামের উপর ডিপেন্ড করে, তাই এটাকে বলে এস ইজ দ্য ফাংশন অফ পি, অর্থাৎ যোগানটা দামের উপর নির্ভরশীল, আর এফ মানে ফাংশন অপেক্ষক, পিতে প্রাইস, এসতে সাপ্লাই। এখানে পিতে প্রাইস, এফ হলো ফাংশন, আর ডিতে হলো ডিমান্ড অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের বিষয়টি ধারণা লাভ করলাম আমরা। এরপরে আসো আমাদের এই বিষয়গুলো আমাদের আইডিয়া রাখতে হবে। এরপরে আসো বাজার ভারসাম্য, মার্কেট ইকুইলিব্রিয়াম। বাজার ভারসাম্য, বাজার ভারসাম্য, তাহলে ইংলিশে বলা হয় কি মার্কেট ইকুইলিব্রিয়াম। তাহলে বাজার ভারসাম্য কাকে বলে? বাজারে দুই শ্রেণীর মানুষ থাকে, একটা হলো ক্রেতা, একটা বিক্রেতা, অর্থাৎ চাহিদা যোগান। তাহলে চাহিদা যোগানের ভিত্তিতে যখন কোনো দ্রব্যের দাম নির্ধারিত হবে তখন সেখানে তাকে বলবো আমরা বাজার ভারসাম্য। তাহলে চাহিদা যোগানের সমতা দ্বারা বাজার ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারিত হয়। এই অবস্থাকে বলা হয় কি বাজার ভারসাম্য। অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুজন সমান হয়ে একটি ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হবে, আর সেই অবস্থাকে কি বলবো আমরা বাজার ভারসাম্য। তাহলে বাজার ভারসাম্য আবার দুই ধরনের হয়ে থাকে। দেখো, বাজার ভারসাম্য দুই প্রকার, দুইভাবে বাজার ভারসাম্য হয়, দুই ধরনের। বাজার ভারসাম্য দুই ধরনের, একটা হলো আংশিক বাজার ভারসাম্য। দেখো, একটা হলো আংশিক বাজার ভারসাম্য, আংশিক বাজার ভারসাম্য, আর একটা হলো কি সামগ্রিক বাজার ভারসাম্য। তাহলে অর্থনীতিতে বাজার ভারসাম্যর দুইটা দিক আছে, একটা হলো আংশিক আছে আর একটা হলো সামগ্রিক আছে। ইকুইলিব্রিয়াম ইন পার্শিয়াল মার্কেট, আর একটা হলো কি ইকুইলিব্রিয়াম অফ জেনারেল মার্কেট। আংশিক বাজার ভারসাম্য আর একটা হলো সামগ্রিক বাজার ভারসাম্য। এখন আমরা কোন বিষয়টাকে আংশিক বাজার ভারসাম্য বলবো সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তাহলে কোনো নির্দিষ্ট উৎপাদক বা ভোক্তা বা ফার্ম বা শিল্পের বেলায় যে ভারসাম্য পদ্ধতি নিয়ে আলোচনা করে তাকে বলা হয় কি আংশিক বাজার ভারসাম্য। তাহলে আংশিক বাজার ভারসাম্য একটি নির্দিষ্ট উৎপাদক বা একটা নির্দিষ্ট ফার্ম, একটি নির্দিষ্ট শিল্পের যে ভারসাম্য পদ্ধতি সেটা হলো আংশিক বাজার ভারসাম্য। মানে একটা শিল্প, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করবে। আর সামগ্রিক বাজার ভারসাম্য বিষয়টা কি, যে একাধিক দ্রব্য চাহিদা যোগানের একাধিক দ্রব্যের দামের উপর নির্ভরশীল বিবেচনা করা হয় তখন সে যে বাজার ভারসাম্য পাওয়া যায় তাকে বলা হয় সামগ্রিক বাজার ভারসাম্য। তাহলে এই বিষয়টা আমি আবার বলি, আংশিক বাজার ভারসাম্য হলো একটি নির্দিষ্ট উৎপাদন বা দ্রব্য বা ভোক্তা বা শিল্পের বেলায় যে ভারসাম্য পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি আংশিক বাজার ভারসাম্য। আর সামগ্রিক বাজার ভারসাম্য বিষয়টা হলো কি একাধিক দ্রব্য চাহিদা যোগান একাধিক দ্রব্যের দামের উপর নির্ভরশীল বিবেচনা করে যে বাজার ভারসাম্য পাওয়া যায় তাকে বলা হয় কি সামগ্রিক বাজার ভারসাম্য। তাহলে কি এটা একটি নির্দিষ্ট শিল্পের বেলায় এটা হলো কি দুটি একাধিক চাহিদা যোগান ও একাধিক দামের ভিত্তিতে নির্ধারিত হবে, এই বিষয়টা মনে রাখলেও হয়ে যাবে। তাহলে এখন আমরা বিষয়টা দেখো আংশিক বাজার ভারসাম্যের বিষয়টা একটু বলি। আংশিক বলছে আবার একটু বিস্তারিত আমরা বলি। তাহলে এখানে প্রথমে আমরা বলছি কি আংশিক বাজার ভারসাম্য। তাহলে আংশিক পার্শিয়াল মার্কেটটা কীরকম জিনিস? আংশিক বাজার ভারসাম্য, দেখো আংশিক বাজার ভারসাম্য। তাহলে আংশিক বাজার ভারসাম্যের সংজ্ঞাটা আবার শোনো একটু, যে কোনো নির্দিষ্ট উৎপাদক বা ভোক্তা বা ফার্ম বা শিল্পের বেলায় যে ভারসাম্য পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় আংশিক বাজার ভারসাম্য। তাহলে আংশিক বাজার ভারসাম্যের উদাহরণটা আমরা এভাবে দিতে পারি, ডি ইজ দ্য ফাংশন অফ পি, অর্থাৎ দ্রব্যের দামের উপর নির্ভর করে। আমরা এরকম একটা চাহিদা অপেক্ষক লিখতে পারি এ মাইনাস বি, পি এর আগে মাইনাস সাইন থাকলে আমরা বুঝি এর চাহিদা অপেক্ষক। আবার এস ইজ দ্য ফাংশন অফ পি যদি এরকম লেখা থাকে তাহলে কী হবে মাইনাস সি প্লাস ডিপি।
তাহলে এটা কি এইটাই হলো এইরকম যে একটি একটি দ্রব্যের চাহিদা যোগানের ভিত্তিতে দ্রব্যের দাম নির্ধারিত হবে, সেই বিষয়টা হলো কি আংশিক বাজার ভারসাম্য। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আংশিক বাজার ভারসাম্য যদি চিত্রটা আমরা অঙ্কন করি, তাহলে আংশিক বাজার ভারসাম্য চিত্রটা কিন্তু এরকম হয়। এটা মাইক্রো ইকোনমিক্সের সাথে রিলেটেড, অর্থাৎ অর্থনীতির বিষয়টা কিন্তু গাণিতিকভাবে দেখানো হয়। তাহলে আংশিক বাজার ভারসাম্যর আমাদের চিত্র হবে এরকম, চাহিদা যোগান পরস্পর যেখানে সমান হবে সেখানে যে দাম নির্ধারিত হবে সেটা হলো ভারসাম্য দাম, আর এখানে যে পরিমাণ নিতে হবে সেটা হলো ভারসাম্য পরিমাণ। তাহলে এস এস একটি যোগান রেখা আর ডি ডি একটি চাহিদা রেখা পরস্পর ই বিন্দুতে সমান হয়। এই ভারসাম্য দামটাকে আমরা পি বার দ্বারা প্রকাশ করি, আর ভারসাম্য পরিমাণটাকে আমরা কিউ বার দ্বারা প্রকাশ করি। তাহলে কিউ মানে পরিমাণ, পি মানে দাম। তাহলে এই পাশে আমরা দেখালাম হলো দাম, আর এই পাশে আমরা দেখালাম চাহিদার পরিমাণ। খেয়াল করবা, শুধু পরিমাণ লিখবা না, চাহিদার পরিমাণ। আর এইটা হলো আমাদের ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা আংশিক বাজার ভারসাম্যের গাণিতিক উদাহরণ এবং তার জ্যামিতিক বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা আসো সামগ্রিক বাজার ভারসাম্যের বিষয়টা আসি, যে আমাদের সামগ্রিক বাজার ভারসাম্য, সামগ্রিক, এগুলো না বুঝলে কিন্তু এখান থেকে অঙ্কগুলো বোঝা মুশকিল। সামগ্রিক বাজার ভারসাম্য, তাহলে সামগ্রিক বাজার ভারসাম্যের সংজ্ঞাটাকে আমরা এভাবে দিই যে একাধিক দ্রব্যের চাহিদা যোগান একাধিক দ্রব্যের দামের উপর নির্ভরশীল বিবেচনা করে যে বাজার ভারসাম্য পাওয়া যায় তাকে বলা হয় সামগ্রিক বাজার। তার মানে একাধিক দ্রব্যের চাহিদা যোগান থাকবে, একাধিক দ্রব্যের দাম থাকবে, সেখানে যে ভারসাম্য পাওয়া যাবে সেটা হলো সামগ্রিক বাজার ভারসাম্য। তাহলে সামগ্রিক বাজার ভারসাম্য সাধারণত দুটি বাজার থাকে। যেমন আমাদের একটা উদাহরণ দেই, প্রথম বাজার আর থাকবে দ্বিতীয় বাজার, এরকম দুইটা মার্কেট প্লেস থাকবে, হয় না এরকম? যে প্রথম বাজারে চাহিদা যোগান থাকবে, দ্বিতীয় বাজারের চাহিদা যোগান থাকবে, এরকম কিন্তু আমাদের কোশ্চেন আসে। যেমন কোয়ান্টিটি অফ ডিমান্ড QD1, প্রথম বাজারের চাহিদা, মনে করে এরকম একটা দেয়া থাকলে A0 প্লাস A1 P1 প্লাস A2 P2 ধরে নিলাম। আর QS1, প্রথম বাজারের যোগান B0 B1 P1 প্লাস B2 P2, আর দ্বিতীয় বাজারের চাহিদা QD2। তাহলে এখানেও একটা তোমার C0 প্লাস C1 প্লাস P1, আমরা অঙ্কগুলো দেখব পরে, C2 প্লাস আমাদের P2, আর QS2 থাকবে দ্বিতীয় বাজারের যোগান D0 প্লাস D1 P1 প্লাস D2 P2। তাহলে এরকম দুটি বাজারের চাহিদা যোগান যদি দেওয়া থাকে, তাহলে এক বাজারের চাহিদা যোগানের বিষয়টা থাকলে আংশিক বাজার ভারসাম্য সোজা কথা, আর দুই বাজারের চাহিদা যোগানের বিষয়টা দেওয়া থাকলে সামগ্রিক বাজার ভারসাম্য বিষয়টা আসবে। তাহলে এখন এইবার আমাদের এখান থেকে বিষয়টা জানা দরকার যে বাজার ভারসাম্যের উপর কর আরোপের প্রভাব এবং ভর্তুকি আরোপের প্রভাব, এই বিষয়টা আমাদের এখান থেকে অঙ্ক করার পরে এই বিষয়টা আসে যে কীভাবে বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করো। তারপরে আসবে কি আংশিক বাজারের বাজার ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বলতে পারে, আবার সামগ্রিক বাজার ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বলতে পারে। তাহলে এখন আমরা দেখো বাজার ভারসাম্যের উপর কর আরোপের প্রভাব, এখন বিষয়টা আমরা আলোচনা করব বাজার ভারসাম্যের উপর কর আরোপের প্রভাব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাজার ভারসাম্যের উপর কর আরোপ, যদি ভারসাম্য লাভ করার পরে সরকার যদি ট্যাক্স আরোপ করে তাহলে কী অবস্থা হবে সেই বিষয়টা আমাদের জানা দরকার। কর আরোপ, ট্যাক্স আরোপ করলে কী হবে, ভর্তুকি আরোপ করলে কী হবে সেই বিষয়টা। এখন দেখো সকল উৎপাদিত দ্রব্যের উপর কর আরোপ করতে পারে, এই কর দুইভাবে আরোপ করা হয়। তাহলে কর আরোপের দুইটা প্যাটার্ন আছে, একটা হলো একক কর, একক কর তার মানে ইউনিট ট্যাক্স, আর একটা হলো তোমার মূল্য আনুপাতিক কর।
মূল্য আনুপাতিক কর, আনুপাতিক কর। তাহলে বাজার ভারসাম্যের উপর ট্যাক্সের বিষয়টা দুইভাবে আসে, একটা হলো একক কর আর একটা হলো মূল্য আনুপাতিক কর। তাহলে একক করের বিষয়টা কি জানো, যে সরকার উৎপাদিত দ্রব্যের প্রতি এককের উপর সুনির্দিষ্ট হারে কর আরোপ করা হয়। তার মানে তোমার 2 টাকা 3 টাকা একক প্রতি দ্রব্য উৎপাদন করলে তোমার 2 টাকা অথবা 3 টাকা ট্যাক্স দেওয়া লাগবে, এই বিষয়টা কর। আর মূল্য আনুপাতিক কর হলো উৎপাদিত দ্রব্যের উপর একক প্রতি নির্দিষ্ট পরিমাণ কর আরোপ না করে শতকরা হারের কর আরোপ করো। এটা হলো কি শতকরা হার, তার মানে পার্সেন্টেজ দেওয়া থাকবে শতকরা, এটা হলো শতকরা হার বা পার্সেন্টেজ বিষয়টা দেওয়া থাকবে, তখন বলতে হবে মূল্য আনুপাতিক কর। তাহলে দুই ধরনের নিয়ম। তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখি কীভাবে একক প্রতি কর আরোপ করা হয় এবং কীভাবে মূল্য অনুপাতে অর্থাৎ একক প্রতি কর এবং শতকরা হারের করের মধ্যে কী বিভাবে করা যায়। তাহলে আমরা প্রথম আসি যে তোমার বিক্রেতার উপর কর আরোপ করা হলে যোগান অপেক্ষক পরিবর্তন হবে নিম্নরূপ। দেখো সবসময় ট্যাক্স আরোপ করলে কী হয়, কর আরোপ করা হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর, তখন কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের তার যোগান অপেক্ষকটা পরিবর্তন হয়। খেয়াল রাখতে হবে ট্যাক্স যখনই কর আরোপ করা হবে তখন সেই করটা বিক্রেতার উপর। তাহলে যদি বিক্রেতার উপরে, প্রথমে আমরা আসছি বিক্রেতার উপর, বিক্রেতার উপরে যদি কর আরোপ করা হয়, তাহলে মনে করো একটা যোগান অপেক্ষক দেওয়া আছে, এরকম যোগান অপেক্ষক প্রশ্নে উল্লেখ থাকবে, যোগান অপেক্ষক দেওয়া আছে সাপোজ কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই দেওয়া আছে -C প্লাস ডিপি। তাহলে এটা একটি যোগান অপেক্ষক। এখন যদি এই জায়গায় একক প্রতি টি টাকা হারে কর আরোপ করা হয়, দেখো একক প্রতি টি টাকা কর, ওই যে আমরা একক প্রতি টি টাকা কর আরোপ করলে, কর আরোপ করা হলে, তাহলে একক প্রতি টি টাকা হারে কর আরোপ করা হলে যোগান অপেক্ষকটা পরিবর্তন হয়ে যায়। দেখো কিউএস প্রাইম, আমরা পরিবর্তনটাকে প্রাইম দ্বারা প্রকাশ করি, তাহলে -C প্লাস ডি ইন্টু দাম থেকে যেটা আরোপ করবে সেটা টি বাদ যাবে। তাহলে এখানে যদি একক প্রতি 2 টাকা হারে করার কথা -C প্লাস ডি ইন্টু পি মাইনাস টুর কথাটা আমরা লিখতাম। এখন যদি এই বিষয়টা যদি আবার অন্যভাবে আসে যে আবার টি% হারে, টি টাকা না করে হলো বলছে টি% মূল্য আনুপাতিক হারে করা হয়, মূল্য আনুপাতিক হারে কর আরোপ করলে সেক্ষেত্রে পরিবর্তিত যোগান অপেক্ষকটা কীরকম চেঞ্জ হয় খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে সেক্ষেত্রে আমাদের ওই যোগান অপেক্ষকটা চেঞ্জ হবে এরকম -C প্লাস ডি ইন্টু পি মাইনাস T/100 ইন্টু পি। এইটাই হচ্ছে কি, যদি এখানে তোমার 2% মূল্যানুপাতের হারে করা হতো তাহলে আমরা লিখতাম কি -C প্লাস ডি ইন্টু পি মাইনাস 2/100 ইন্টু পি। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে প্রশ্নে কি একক প্রতি কর আরোপ করার কথা বলা হচ্ছে না পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ 2 টাকা কর আরোপ করলে একরকম যোগান অপেক্ষকের পরিবর্তন আসবে, আর যদি 2% যদি মূল্য হারে কর আরোপ করা হয় তাহলে যোগান অপেক্ষকের পরিবর্তন হবে। এরকম এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন এইরকম বিক্রেতার উপর কর আরোপ করলে খরচ বৃদ্ধি পাওয়ায় যোগান বাম দিক থেকে স্থানান্তরিত হয় এবং বিক্রেতার উপর কর আরোপের প্রভাব দেখো। তাহলে এইবার আমরা একটু খেয়াল করি চিত্রের মাধ্যমে যে যদি বিক্রেতার উপর কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে তার চিত্রের পরিস্থিতিটা কীরকম হয়, বাজার ভারসাম্যের অবস্থাটা কী হয়। তাহলে প্রাথমিক অবস্থায় এটা আমাদের চাহিদা রেখা, এটা আমাদের যোগান রেখা, এটা আমাদের ভারসাম্য দাম, এরা উইদাউট ট্যাক্স আরোপের পূর্বে বাজার সিচুয়েশন ছিল এরকম। তাহলে এক্ষেত্রে আমরা এটা কিউ, এটা পি দ্বারা প্রকাশ করো, এটা হচ্ছে এস, এটা দাও ডি, এটা দাও ডি।
তাহলে প্রাথমিক অবস্থায় দ্রব্যের দাম ওপি, তখন দ্রব্যের চাহিদা যোগানের পরিমাণ ছিল ও কিউ পরিমাণ ই বিন্দুতে ভারসাম্য লাভ করলো। এখন সরকার ট্যাক্স আরোপ করলো। সরকার যখন কর আরোপ করবে তখন কী হবে, ভারসাম্য বিন্দু দেখো যোগান রেখা বাম দিকে স্থানিত হবে, অর্থাৎ এটা ডান দিক, বাম দিকে আসবে, যোগান রেখা বাম দিকে স্থানিত হবে। বিক্রেতার উপর ট্যাক্স আরোপের বিষয়টা কিন্তু আমরা আলোচনা করছি, খেয়াল করো। তো সেক্ষেত্রে নতুন একটি যোগান রেখা এস প্রাইম নাম দিলাম। সেক্ষেত্রে দেখো দ্রব্যের দামটা বেড়ে যাবে, চাহিদা যোগানের পরিমাণ কমে যাবে। এটাই হলো বিক্রেতার উপর কর আরোপ করলে এই সিচুয়েশানটা হয়। তখন দ্রব্যের দামটা ওপি থেকে বেড়ে ওপি প্রাইম হয়, আর চাহিদা যোগানের পরিমাণ ও কিউ থেকে কমে ও কিউ প্রাইম হয়। এটা E1 প্রাইম বিন্দুতে যায়। তাহলে এই পাশে আমরা দেখালাম দাম, এ পাশে দেখালাম চাহিদা ও যোগানের পরিমাণ, চাহিদা ও যোগানের পরিমাণ। তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারলাম কি, যে কর আরোপের ফলে ভারসাম্য দাম ওপি হতে ওপি প্রাইমে বৃদ্ধি পেয়েছে এবং ভারসাম্যের পরিমাণ ও কিউ থেকে ও কিউ প্রাইমে হ্রাস পেয়েছে। এটাই হচ্ছে কি, যে বিক্রেতার উপর কর আরোপ করলে বাজার পরিস্থিতি এরকম হয়, দ্রব্যের দামটা বেড়ে যায়, চাহিদা যোগানের পরিমাণ কমে যায়। এটাই হচ্ছে কি বিক্রেতার উপর কর আরোপের প্রভাব। এখন আমরা আসি যে ক্রেতার উপর যদি কর আরোপের ফলে কী অবস্থা হয়। দেখো 2 নম্বর আলোচনা আমাদের ক্রেতার উপর। এখন ক্রেতা আবার কিন্তু ট্যাক্সের, ক্রেতার উপর কর আরোপের ফলে চাহিদা কী হয়। দেখো ক্রেতার উপর কর আরোপ, তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ক্রেতার উপর কর আরোপ করলে তখন কি হয়, ক্রেতা মানে কিন্তু চাহিদা বিষয়টা পরিবর্তিত হবে। অর্থাৎ আমরা প্রাথমিক অবস্থায় আমাদের একটা চাহিদা অপেক্ষক ধরে নিলাম এ মাইনাস বিপি। তাহলে এখন যদি তোমার একক প্রতি টি টাকা হারে একক প্রতি ওই বিষয়টা আসবে, একক প্রতি টি টাকা কর আরোপ করলে এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসে, আমাদের পরীক্ষায় অ্যান্সার করতেই হবে এবং এটা সোজা একটা বিষয়, কিন্তু এই বেসিক এই বিষয়গুলো আমাদের ধারণা না থাকলে যে অঙ্ক করতে যে আমরা কঠিন হয়ে যাই। তাহলে সেক্ষেত্রে দেখো এ মাইনাস বি, তাহলে পি প্লাস টি। তাহলে এক্ষেত্রে কিন্তু একক প্রতি কর আরোপের বিষয়টা হলো কি, ক্রেতার উপরে পি এর সাথে ওই বিষয়টা যোগ হবে, যে 2 টাকা কর আরোপ করলে পি প্লাস 2 হবে। আর যদি মূল্য আনুপাতিক হয়, অর্থাৎ টি পার্সেন্টেজ হয়, অর্থাৎ তোমার আবার যদি আমরা এভাবে লিখি যে টি পার্সেন্টেজ বা মূল্য আনুপাতিক, টি পার্সেন্টেজ মূল্য আনুপাতিক কর, তাহলে সেক্ষেত্রে তোমার চাহিদা অপেক্ষকটা পরিবর্তন হয়ে কীরকম হয় খেয়াল করো, এ মাইনাস বি ইন্টু পি প্লাস টি বাই 100 ইন্টু পি। তাহলে এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ক্রেতার উপর করের কতটুকু বহন করতেছে, সেটা একক প্রতি মূল্য হলে কীরকম হবে, এবং মূল্য অনুপাতিক অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকলে, যদি এখানে 2% দেওয়া থাকতো তাহলে এ মাইনাস বি ইন্টু পি প্লাস 2/100 ইন্টু পি, এইভাবে আমরা সূত্রটাকে রেডি করে নিতাম। তাহলে ক্রেতার উপর কর আরোপ করলে চাহিদা হ্রাস পায় এবং চাহিদা রেখা বাম দিকে স্থানিত হয়। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের চাহিদা রেখাও কিন্তু বাম দিকে স্থানান্তর হবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা ভারসাম্যর বিষয়টা দেখাই। একটু চাহিদাটা উপরে আঁকবা, মনে করো যোগানটা একটু এই পাশে, এটা আঁকতে প্র্যাকটিস করতে করতে তোমরাও পারবা। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের ভারসাম্য দাম এতটুকু আর ভারসাম্য পরিমাণ হলো এতটুকু। তাহলে এটা হলো আমাদের এসএস যোগান রেখা, ডিডি একটি চাহিদা রেখা, এপাশে আমরা কিউ, এপাশে আমরা দাম দেখালাম। তাহলে প্রাথমিক অবস্থায় দাম এতটুকু, প্রাথমিক অবস্থায় চাহিদা যোগানের প্রায় এতটুকু, এটা হলো ভারসাম্য বিন্দু। এখন কর আরোপ করলে তোমার কি হবে, চাহিদা রেখা বাম দিকে স্থানিত হবে, এই বাম দিকে মানে এই পিছনের দিকে সরে আসবে।
সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে পরিস্থিতিটা কীরকম হয়। এই তাহলে এক্ষেত্রে আমরা এভাবে আঁকবো, এখানে এখানে একটা আঁকতেছি, খেয়াল করো কতটুকু ক্রেতা কিন্তু পুরোটুকু ট্যাক্স বহন করে না। তাহলে এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ভারসাম্য বিন্দু হলো এইখানে আবার চলে আসলো, এটা হলো ই প্রাইম, আর এটা হলো ই প্রাইম, আর এটা হচ্ছে পি ডাবল প্রাইম, আর এটা হচ্ছে কিউ প্রাইম। তাহলে এই পাশে আমরা দাম দেখালাম, এ পাশে আমরা চাহিদা ও যোগানের পরিমাণ, চাহিদা ও যোগানের পরিমাণের বিষয়টা আমরা দেখালাম। এখন খেয়াল করো যে ক্রেতার উপর করার উপর চিত্রের প্রভাবটা বলছে কি, যে করার উপর ফলে ভারসাম্যের পরিমাণ ও কিউ হতে হ্রাস পেয়ে ও কিউ প্রাইম হলো, ঠিক আছে। এবং মোট মূল্য ওপি হতে বৃদ্ধি পেয়ে, দেখো মোট মূল্য ওপি হতে, এই যে আগের দাম ছিল কিন্তু ওপি, এখন বৃদ্ধি পেয়ে ওপি ডাবল প্রাইম হয়েছে, যা ক্রেতাকে প্রদান করতে হচ্ছে। তাহলে প্রাথমিক অবস্থায় ভারসাম্য বিন্দু ই, এরপরে কী হবে, যে করার ফলে কী হবে, চাহিদা রেখা বাম দিকে স্থানিত হয়, নতুন একটি চাহিদা রেখার নাম দিলাম ডি প্রাইম, ডি প্রাইম নাম দাও। সেক্ষেত্রে দ্রব্যের দাম ওপি হতে বৃদ্ধি পেয়ে ওপি ডাবল প্রাইম, যা ক্রেতাকে প্রদান করতে হয়। অন্যদিকে নিট মূল্য হলো ওপি হতে হ্রাস পেয়ে ওপি প্রাইম হচ্ছে, যা বিক্রেতার নিট প্রাপ্তি। তাহলে বিক্রেতা পাচ্ছে, ক্রেতাকে দাম নির্ধারণ করতে হচ্ছে এতটুকু, আর বিক্রেতাকে এতটুকু প্রাপ্তি করতে হচ্ছে ওপি হতে। অন্যদিকে নিট মূল্য ওপি হতে হ্রাস পেয়ে ওপি প্রাইম হয়েছে, যা বিক্রেতার নিট প্রাপ্তি। এক্ষেত্রে ক্রেতাকে তোমাকে প্রদান করতে হচ্ছে কতটুকু, পি ডাবল প্রাইম সমান সমান পি প্রাইম প্লাস টি, এইটুকু হচ্ছে ক্রেতাকে প্রদান করতে হবে এতটুকু পরিমাণ। তাহলে পি প্রাইম মানে কি, এই যে এই দামটা এবং এর সাথে করটা, এই দুটো মিলেই কিন্তু পি প্রাইম বিষয়টা আসছে। এটাই হচ্ছে কি, যে ক্রেতার উপর কর আরোপের প্রভাব। তাহলে আশা করি বিষয়টি আমি বুঝাইতে পারলাম। এখন বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব দেখো, আমরা কর আরোপের প্রভাব নিয়ে আলোচনা করলাম। এখন যদি এই বাজারে যদি সাবসিডি দেওয়া হয়, তাহলে বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব, ভর্তুকির প্রভাব। এখন যদি গভর্নমেন্ট দেখা যাচ্ছে সাবসিডি দিয়ে দিল, সেক্ষেত্রে কী হবে, দেখো ভর্তুকি হলে যোগান রেখার প্রাথমিক যোগান রেখা হবে কি প্রাথমিক অবস্থায়, কিন্তু ভর্তুকি দেওয়া হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপরে। তাহলে প্রাথমিক অবস্থায় কি হচ্ছে, আমরা বিষয়টা শিক্ষার্থীর মধ্যে দেখি। প্রাথমিক অবস্থায় আমাদের যোগান অপেক্ষক, প্রাথমিক অবস্থায় যোগান অপেক্ষক হচ্ছে কি কিউএস সমান সমান মাইনাস সি প্লাস ডিপি। এটা হলো কি প্রাথমিক যোগানের অপেক্ষক। এখন হলো কি, যদি তোমার একক প্রতি এস টাকা ভর্তুকি দেওয়া হয়, তাহলে একক প্রতি এস টাকা ভর্তুকি, একক প্রতি এস টাকা ভর্তুকি প্রদান করলে তাহলে যোগান অপেক্ষকটা কীরকম হয় এটা খেয়াল করো। তাহলে কিউএস প্রাইমটা চেঞ্জ হয়েছে, খেয়াল করো, মাইনাস সি প্লাস ডি ইন্টু পি প্লাস এস। এটাই হচ্ছে কি ভর্তুকির বিষয়টা হলো যোগান অপেক্ষকের বেলায় আসে এরকম, দামের সাথে যে 5 টাকা ভর্তুকি দিলে পি প্লাস 5 হবে, যেমন এস টাকা দিলে বলে পি প্লাস এস। এখন যদি তোমার ওই যে মূল্য অনুপাতিক যদি এস পার্সেন্টেজ হয়, আবার এস পার্সেন্টেজ হারে যদি কর দেওয়া হয়, ভর্তুকি দিলে সেক্ষেত্রে যোগান অপেক্ষকটা কীরকম পরিবর্তন হবে খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা। কিউএস প্রাইম মাইনাস সি প্লাস ডি ইন্টু পি প্লাস এস ভাগ 100 ইন্টু পি। তাহলে খেয়াল করো
তাহলে বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব দুই ধরনের আছে, একক প্রতি দিলে একরকম আসবে সূত্র, এবং আর যদি মূল্য অনুপাতিক অর্থাৎ পার্সেন্টেজ আকারে দিলে তখন পরিবর্তিত যোগান অপেক্ষক আসবে এটা। এখন এর চিত্রভিত্তিক উপস্থাপনটা কী হবে যদি ভর্তুকির বিষয়টা দেওয়া হয়, তাহলে আমাদের এখন খেয়াল করো, অবশ্যই ভর্তুকি দিলে দ্রব্যের দাম কমবে, এটা আমরা জানি। তাহলে প্রাথমিক অবস্থা এটা হচ্ছে আমার চাহিদা রেখা, তাহলে এটা হচ্ছে আমার যোগান রেখা। দেখো এটার প্রাথমিক অবস্থায় দাম, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় পরিমাণ। তাহলে আমরা একটু বিন্দুগুলোর নাম দিয়ে দিই। তাহলে প্রথম দাম, এটা হলো প্রথম চাহিদা, চাহিদা যোগানের পরিমাণ, এটা এসএস যোগান রেখা, ডিডি একটি সাপ্লাই রেখা, ইবিনিতে ভারসাম্য লাভ করবে। এখন ভর্তুকি দিলে কী হবে, দেখো ভর্তুকি দিলে কী হবে, দ্রব্যের সাপ্লাইটা কিন্তু বেড়ে যায়, তাহলে যোগান রেখা সেক্ষেত্রে এরকম ডান দিকে যাবে। তাহলে এক্ষেত্রে তখন দেখো দ্রব্যের দামটা কিন্তু আলটিমেটলি কমে আসবে, তাহলে ওপি থেকে কমে ওপি প্রাইমে আসবে এবং চাহিদা যোগানের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। সাবসিডি দিলে ফ্যাক্টরটা হলো, এই জন্য গভর্নমেন্ট কী করে, বিভিন্ন দ্রব্যের উপরে ভর্তুকি প্রদান করে। তাহলে ই প্রাইম যোগান রেখা চেঞ্জ হয়ে এসএস প্রাইম হলো। তাহলে এ পাশে আমরা দাম নির্দেশ করলাম, এ পাশে আমরা দেখালাম চাহিদা ও যোগানের পরিমাণ। এটা মনে হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের মতো, কিন্তু মাইক্রো ইকোনমিক্সের এই বিষয়গুলোই কিন্তু আমাকে ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদেরকে এই প্রাথমিক স্থিতিয় বিশ্লেষণ অধ্যায়ের এই বিষয়গুলোর উপর আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আমি অঙ্ক করতে যে ইজিলি আমি অঙ্ক করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের খেয়াল করো, তাহলে আজকে আমরা কি বিষয়ে আলোচনা করলাম, আবার একটু রিভিউ যাই। তাহলে আমাদের প্রথম হলো ভারসাম্য কী, চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, বাজার ভারসাম্য দুইটা, আংশিক বাজার ভারসাম্য, সামগ্রিক বাজার ভারসাম্য কী বিশ্লেষণ করছি আমি অলরেডি। তারপরে আংশিক বাজার ভারসাম্য একটা উদাহরণ এবং সমীকরণ দিয়ে বুঝাইলাম, সামগ্রিক বাজার ভারসাম্য একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। এরপরে আমরা আসলাম যে বাজার ভারসাম্যের উপর কর আরোপের প্রভাব। কর দুই ধরনের হয়, একক প্রতি হয় এবং মূল্য অনুপাতিক বা শতকরা হয়। বিক্রেতার উপর একক প্রতি করের পরিস্থিতি, যোগান অপেক্ষক কী হবে, মূল্য অনুপাতিক করলে কী হবে, তাদের চিত্রভিত্তিক উপস্থাপন কী হবে, সেই বিষয়গুলো উপস্থাপন করলাম। এরপর আসলে ক্রেতার উপর কর আরোপ করলে একক প্রতি মূল্য অনুপাতিক কী হবে এবং মূল্য অনুপাতিক করলে কী হবে এবং তাদের চিত্রভিত্তিক উপস্থাপন কীরকম হবে, সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। এরপর আসো, যদি সরকার দ্রব্য সামগ্রীর উপর ভর্তুকি বা সাবসিডি প্রদান করে, তাহলে প্রাথমিক অবস্থায় যোগান যেটা আসবে, তাহলে একক প্রতি এস টাকা ভর্তুকি প্রদান করলে যোগান অপেক্ষক পরিবর্তিত যোগান হবে এরকম, S% ভর্তুকি প্রদান করলে পরিবর্তিত যোগান অপেক্ষক এরকম হবে। আর সেক্ষেত্রে বাজার ভারসাম্যের অবস্থা সিচুয়েশন কীরকম হবে, দ্রব্যের দামটা কমবে, চাহিদা যোগানের পরিমাণ বাড়বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অর্থনীতিতে অনার্স পড়ছো তাদের এই বিষয়টা জানা খুবই দরকার। এই প্রাথমিক স্থিতিশীল বিশ্লেষণ অধ্যায়ে অঙ্কগুলো করতে গেলে আমাদের এই বেসিক ধারণাগুলো থাকতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো আগে করতে পারবো। এর পরবর্তীতে আমরা অঙ্কের ক্লাসে চলে যাব। তাহলে আজকের ক্লাসে আমার চ্যানেল, মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ, তোমরা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং বেল আইকন ক্লিক করবা। তাহলে কী হবে, অর্থনীতি, গাণিতিক অর্থনীতির বিভিন্ন অধ্যায়ের উপর আমি যখন ক্লাস দেবো তখন তুমি অটোমেটিকলি তুমি পেয়ে যাবা, তুমি নোটিফিকেশন পাওয়া। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, তুমি বুঝতে পারবে এবং লাইক শেয়ার করলে তোমার অন্য বন্ধুরাও বুঝতে পারবে। তাহলে আমি মামুন স্যার আমাদের কলেজের ইউটিউব চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো বিষয় নিয়ে এই পার্টেরই আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, যে জায়গায় গাণিতিক বিষয়গুলো আসবে, তখন কিভাবে বাজার ভারসাম্যর অঙ্কগুলো করা যায়, সেই অঙ্কগুলোর উপরে কর আরোপ করলে কী অবস্থা হবে, ভর্তুকি আরোপ করলে কী অবস্থা হবে, সেটা আমরা গাণিতিকভাবে দেখব। তাহলে আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা, যাতে অন্য বন্ধুরাও এই বিষয়টা দেখতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।